আজকে 1 মাস বাদ তুমি আমার সাথে ঘুরতে যাওয়ার সময় বের করেছো। কি করব, বিয়ের জন্য টাকা জমাতে হবে তো, তার জন্যই ওভারটাইম করতে হয়। আজকে আমি খুব খুশি। আচ্ছা বলো তাহলে প্রথমে কি করব? আগে ফিল্ম দেখবো নাকি কিছু খেয়ে নেবো আগে? একটা কাজ করি, প্রথমে কিছু খেয়ে নি। জো হুকুম মেরে আকা। উপরে গিয়ে হ্যালো। ছেড়ে দাও, এই ফালতু ছেলেদের কথায় কান দিতে নেই, তুমি চলো। কিন্তু মহেশ, ও কি সব বাজে ইঙ্গিত করছে আমার আরে দিকে। ছেড়ে দাও, তুমি তাকাচ্ছ কেন? তুমি এত ভীতু কেন? আমি এক্ষুনি ওদের শিক্ষা দিচ্ছি। চল পালাই পালাই, তাড়াতাড়ি ভাগ, এখান থেকে পালিয়ে চল। এটা কি হলো? এরা আবার কারা? অভিজিৎ স্যার? থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে এত হেল্প করলেন, রিয়েলি। না না, এতে থ্যাংক ইউ এর কি আছে, এটা তো আমার ডিউটি, মানে আমাদের সবার ডিউটি। ম্যাডাম, এই হলো আপনার ঘরের চাবি আর এই পেপারস, দেখে নিন। থ্যাংক ইউ দিনেশ। এত কম সময় আমি এত ভালো একটা বাড়ি পেয়ে গেছি, আমি ভীষণ খুশি। সেটা তো ঠিকই, বাড়িটা ভীষণ ভালো। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বলছি। কি মাঝখানে? আপনি একটা কাজ করুন, লাশটাকে কাউকে ধরতে দেবেন না, আমরা পৌঁছচ্ছি। টুজ মলে একখানা লাশ পাওয়া গেছে ভাই, চলো যেতে হবে। মলে লাশ? সারিকা। ঠিকঠাক বলো, কি হয়েছিল এখানে? কে মেরেছে একে? আমরা সত্যি বলছি স্যার, আমরা জানি না ওকে কে মেরেছে। আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলাম, আর এই ছেলেটা আমাকে বিরক্ত করছিল। তাও প্রায় 10-12 ফুটের দূরত্ব আছে স্যার ব্যালকনি থেকে। স্যার আমরা এখানে ঘুরছিলাম আর তারপর এরা টোন করছিল, আমি ওকে ঝামেলায় যেতে বারণ করলাম, আর তারপর তারপর? তারপর আমি ওকে থাপ্পড় মেরেছি। তারপর কি হলো? তারপর হঠাৎ করে এই লাশটা এখানে পড়ে গেল। এদিকে এসো। কি হলো? মেয়েদের পিছনে লাগো, লজ্জা করে না? কি করা উচিত স্যারের? দয়া, এর দুটো কান টেনে 6 ইঞ্চি লম্বা করে দাও। ঠিক আছে স্যার, আয়। অভিজিৎ, আমার মনে হয় মেয়েটা ওদিক থেকেই পড়েছে। স্যার, হ্যাঁ? লাশের আশেপাশে ব্যাগ বা অন্য কিছু দেখলাম না। এর কাছে তো ফোনও নেই স্যার, কেউ বলতেও পারছে না এ কত উপর থেকে নিচে পড়েছে। আর স্যার এখানে কেউ চিৎকার চেঁচামেচির কোনো আওয়াজও শুনতে পায়নি। যদি এই মহিলা উপর থেকে এইখানে নিচে পড়ে আর একে কেউ ধাক্কা দিয়ে থাকে, তাহলে চিৎকার কেন করলো না? এমনটা নয় তো যে আত্মহত্যা করেছে? স্যার, হ্যাঁ? 3rd ফ্লোরে একজন লোক আছেন যিনি এই মহিলাকে ওখান থেকে পড়ে যাওয়ার আগে একজন লোকের সঙ্গে কথা বলতে দেখেছিলেন স্যার। আচ্ছা, চলো গিয়ে দেখি। কোথায় আছে? এক্সকিউজ মি, আসুন। ইনি স্যার। আচ্ছা, বলো, কে ছিল সেই লোক যাকে তুমি দেখেছো? না স্যার, আমি তো ওই লোকটার মুখ দেখতে পাইনি, তবে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। কথা বলতে দেখেছো তুমি? তারপরে হঠাৎ দেখলাম পাবলিক চিৎকার করছে, তখন আমি ব্যাপারটা দেখলাম। তারপর ওই লোকটা কোথায় গেল? ওই লোকটা কোথাও উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল? আচ্ছা, যখন ওরা দুজন কথা বলছিল তখন ওরা নর্মাল কথা বলছিল নাকি ঝগড়াঝাটি করছিল? কিছু দেখেছিলে? না স্যার, নিজেদের মধ্যে এমনি কথা বলছিল, যেরকম আপনি আর আমি কথা বলছি না, ওরকমই। কিন্তু কিন্তু কি? ওই লোকটাকে দেখতে ভীষণ অদ্ভুত ছিল। অদ্ভুত ছিল? অদ্ভুত মানে?
লোকটা টুপি পরেছিল আর কালো রঙের চশমাও পরেছিল। আর হ্যাঁ স্যার, ও ক্রাচে ভর দিয়ে চলছিল, ক্র্যাচ ছিল? তো এতে অদ্ভুতের কি আছে? আবার কালো রঙের গ্লাভসও পরেছিল। অবাক কাণ্ড। মারামারি হয়নি, কেউ ধাক্কা মারেনি, কেউ চিৎকার শুনতে পায়নি, আর মেয়েটা এখান দিয়ে পড়ে গিয়ে মারা গেল, আর কেউ ওকে দেখতেও পায়নি। সারপ্রাইজড। 1 মিনিট স্যার, আমি তো একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি। কি? ওই মহিলার সাথে একটা বাচ্চাও ছিল। বাচ্চা? কোথায় এই বাচ্চাটা? সেটা জানি না স্যার। আরে স্যার, তার মানে এই বাচ্চাটা এখানে কোথাও আছে। চলো খুঁজি। স্যার, আমি সিসি মনিটর রুম চেক করে আসি। স্যার, হ্যাঁ, ওই লোকটার ক্র্যাচটা পেয়ে গেছি স্যার। ভেরি গুড। আমি আছি তো এখানে, তুমি চিন্তা করছো কেন? শুনছেন ভাই? সব ঠিক হয়ে আরে যাবে। কাজে মন দাও, কাজে মন দাও। আমি সিআইডি থেকে আসছি। একটা বাচ্চা হারিয়ে গেছে। এই মলের যতগুলো ক্যামেরা আছে সব দেখাও এক এক করে, কুইক। 1 মিনিট স্যার, এটা প্রথম ক্যামেরা স্যার, যেটা মলের এন্ট্রান্সে লাগানো আছে। আর দ্বিতীয় ক্যামেরা কোথায়? স্যার দ্বিতীয় ক্যামেরা এটা স্যার, যেটা লবিতে লাগানো আছে। আর তৃতীয় এটা, যেটা করিডোরে লাগানো। লবি আর করিডোর, এই তিনটে ছাড়া আর কোনো ক্যামেরা আছে? হ্যাঁ স্যার, আছে স্যার। দেখাও। এই যে পার্কিং লটে লাগানো 4 নম্বর ক্যামেরা স্যার। 1 মিনিট, 1 মিনিট, একটু জুম করো, জুম করো। 1 মিনিট স্যার। এই বাচ্চাটা পার্কিং লটে কি করছে? আর তুমি কি করছো এখানে বসে? হ্যাঁ, এই ডিউটি করছো এখানে? এটা কোন এরিয়া? স্যার যে এরিয়া স্যার। দয়া যে এরিয়ার কথা বলেছিল, খোঁজো যে এরিয়া। বাচ্চাটা যেন কিছু না হয়, তাড়াতাড়ি ছড়িয়ে যাও। যে স্যার। হ্যাঁ অভিজিৎ। যে ব্লকটা এইদিকে স্যার। বাচ্চা, হেই, গাড়ি দাঁড় করাও। আরে এই, দাঁড়া। এই, বেরো। দেখতে পাস না? হ্যাঁ, দেখতে পাস না? কিন্তু কি হয়েছে কি স্যার? কি হয়েছে? বাচ্চাটা এক্ষুনি মারা যেত তো। অভিজিৎ, তুমি ঠিক আছো? ঠিক আছে। অভিজিৎ, বাচ্চা ঠিক আছে? ইয়েস স্যার, বাচ্চা ঠিক আছে স্যার, থ্যাংক গড। এসো। চলে এসো। এই তো, কাঁদে না। স্যার, আপনি এই বাচ্চাটাকে এত মন দিয়ে কি দেখছেন? এর আগেও তো আপনি বাচ্চাদের দেখেছেন। বাচ্চা তো অনেক দেখেছি নাতাশা, কিন্তু আমি এটা ভাবছিলাম যে যেই এর মাকে মেরে থাকুক না কেন, সে এই নিষ্পাপ শিশুটার কথা একবারও ভাবলো না। ভাগ্য ভালো যে আমরা ঠিক সময়ে আমরা পৌঁছেছি আর বাচ্চাটাকে বাঁচিয়েছি। না হলে ওই গাড়ির ড্রাইভার ভুল করে ওই বাচ্চাটাকে। স্যার, ওই পার্কিং লটে বাচ্চাটা যে জামা পরেছিল সেটা থেকে আমরা কিছু জানতে পারি? হ্যাঁ, হতে পারে। চেক করো, দেখো, কিছু হয়তো জানা যাবে। স্যার, 1.5 ইঞ্চির ক্ষত এটা। 1.5 ইঞ্চির? এ
কি দিয়ে এই 1.5 ইঞ্চির আঘাত করা হয়েছে? বস, এটা কোনো ব্যাটারি অথবা মেটাল ডিটেক্টর দিয়ে পোড়ানোর দাগ হতে পারে। এ কথার অর্থ? অর্থটা এই দয়া, এই মহিলার শরীরে ইলেকট্রিক কারেন্ট পাস করানো হয়েছে। ইলেকট্রিক কারেন্টের জন্যই এনার মৃত্যু হয়েছে। এ কারেন্টের জন্য মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, ইলেকট্রিক কারেন্টের কারণে এর বডির মাসলস ব্রেকডাউন হয়ে গেছে। এনার রেসপিরেটরি সিস্টেম প্যারালাইজড হয়ে গেছে। আর কারেন্টও এখান দিয়েই পাস করা হয়েছে বডিতে। তার মানে এমন কোনো জিনিসের গায়ে লাগানো হয়েছে যার থেকে কারেন্ট বেরোয়। আগে হ্যাঁ, আর কারেন্টও হাই ভোল্টের। ও, তার মানে অভিজিৎ একে নিচে ফেলবার আগে কারেন্ট দেওয়া হয়েছে। হয়তো সেই জন্যই এর শরীরের কোথাও হাতাহাতি চিহ্ন নেই। কিন্তু স্যার, ওইকে কারেন্টের শক দিল কি করে? সেরকম কিছু তো ছিল না ওর কাছে। আর হ্যাঁ স্যার, ও ক্রাচে ভর দিয়ে চলছিল। ছিল অভিজিৎ, ছিল। ইলেকট্রিক শক দেওয়ার জন্য ক্র্যাচ ছিল ওর হাতে। ক্র্যাচ। বিবেক, ক্র্যাচটা নিয়ে এসো। দাও। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে দেওয়া হয়েছে শকটা। স্যার, এই দেখুন, এখানে সুইচও আছে। বিবেক, একটু এগিয়ে এসো। দেখো, এইভাবে এইভাবে খুনি শক দিয়েছে। আর নিশ্চয়ই ও রাবারের গ্লাভস পরেছিল, যার কারণে ওর নিজের কারেন্ট লাগেনি আর আঙ্গুলের কোনো ছাপও থাকেনি। স্যার, হ্যাঁ, এই লেবেলটা ছাড়া আর কিচ্ছু নেই কাপড়ে। আচ্ছা। হে হে, দেখি। আহা, সারিকা, রিপোর্ট একবার আনো তো। সারিকা, ফেডরিক, এই বাচ্চাটার আর এর মায়ের ফটো প্রত্যেকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আর এই গেঞ্জিটার উপর যে লেবেলটা আছে সেই লেবেল অনুযায়ী দোকানে যাও, খোঁজ নাও, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। সারিকা, আরে ওকে? হ্যাঁ স্যার, স্যার ব্যাস একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার সারাদিন ল্যাবে কাজ করলে একটু ক্লান্তি তো হবেই। তুমি বাড়ি যাও, বিশ্রাম করো, যাও। থ্যাংক ইউ স্যার। বিশ্রাম করবেন, হ্যাঁ? ইউ টেক কেয়ার। সারিকা, আমার কথা শোনো। সারিকা, আমার কথা শোনো। সারিকা, তুমি শুনতে পাচ্ছ তো? সারিকা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সারিকা, কে 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 ওখানে?
আমার কথা শোনো সারিকা, আমার কথা শোনো সারিকা। কি বর্দা, অনেক টাকা গুনছেন? মনে হচ্ছে আপনার কাছে অনেক টাকা এসে গেছে মেহতা পরিবারের মতন। মেহতা পরিবার এরা কারা? আরে সোনি টিভিতে নতুন সিরিয়াল আসছে না, সুখ বাই চান্স, ওখানে মেহতা পরিবারের ব্যাংক অ্যাকাউন্টেও হঠাৎ করে চলে এসেছে 3 কোটি টাকা। 3 কোটি? হ্যাঁ, 3 কোটি। আর ওরা তো এটাও জানে না যে এই টাকাটা ওদের নাকি ভুল করে ওদের অ্যাকাউন্টে টাকাটা এসে গেছে। তার জন্য ওরা খুঁজে বেড়াচ্ছে যে এই টাকাটা আসলে কার। আচ্ছা, ওনারা যদি কাউকে না পান তো এই 3 কোটি টাকা ওদের হয়ে যাবে। আরে বাবা, শোটা তাহলে দেখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন, কেবলমাত্র সোনি টিভিতে সোম থেকে বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। শুনুন দাদা, এই ড্রেসগুলো একটু দেখুন তো, এগুলোকে চেনেন আপনি? হ্যাঁ, এগুলো আমার কাছ থেকেই কেনা হয়েছিল। এগুলো এখান থেকে কে কিনেছিল? এবার আমি এটা কি করে বলবো বলুন স্যার? ব্যাপারটা হলো সারাদিনে কত কাস্টমার আসে, কিন্তু ব্যাপারটা কি সেটা বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা লাশ পেয়েছি, একটা মহিলার লাশ। এই লাশের সঙ্গে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চারই এই পোশাকগুলো। আমরা খোঁজার চেষ্টা করছি যে মহিলাটা কে ছিল। মাফ করবেন স্যার, আমি কিছুই জানি না। আচ্ছা, যে এই পোশাকগুলো কিনেছিল সে বিল টিল নিশ্চয়ই নিয়েছিল আপনার কাছ থেকে? হ্যাঁ, নিশ্চয়ই দিয়েছিলাম। বলুন তো, সে পেমেন্ট কিভাবে করেছিল? ক্যাশ দিয়েছিল নাকি ক্রেডিট কার্ডে? ক্যাশ দিয়েছিল। আর কিছু বলতে পারবেন কি ওর সম্পর্কে, যাতে আমাদের কিছু সাহায্য হয়? আমার মনে হচ্ছে আমরা ওনাদের গিফট র্যাপ করে দিয়েছিলাম। গিফট র্যাপ? মানে যে কিনেছিল সে কাউকে দেওয়ার জন্য কিনেছিল এটা? আচ্ছা, কোন তারিখ ছিল বলুন তো? 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, তারিখ ছিল 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর? হয়তো 8ই ডিসেম্বরই ওই বাচ্চাটার জন্মদিন হতে পারে স্যার। থ্যাংক ইউ। চলো, জন্মের রেকর্ড দেখলেই বোঝা যাবে যে 1 বছর আগে 8 ডিসেম্বর কোন কোন বাচ্চা জন্মেছিল। হাতির মতন মাথা দোলাচ্ছ কেন? আরে স্যার, এই দেশের জনসংখ্যা এত দ্রুত বেড়ে চলেছে, ভাবাই যায় না। এই সব ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, এটা কিন্তু চিন্তার বিষয়। হ্যাঁ স্যার, স্যার আমরা 65টা এমন বাচ্চার লিস্ট পেয়েছি যারা 1 বছর আগে ওই ডেটেরই আশেপাশে জন্মেছিল, আর তার মধ্যে 40টা ছেলে স্যার। তার মানে এই বাচ্চাটা ওই 40 জনের মধ্যে? হ্যাঁ, আর 40টা বাচ্চার সবারই বাবা মার সম্পর্কেও জানতে পেরেছি স্যার, কথা বলেছি। ওদের মধ্যে 3 জন এমন আছে যেগুলো আমাদের কাজে লাগতে পারে। ওদের স্ত্রীরা ওদের ছেড়ে চলে গেছে স্যার। আচ্ছা, ডেকে পাঠাও ওই 3 জনকে। স্যার, এ হলো নিতেশ, এ করণ আর এ দীপক। তোমাদের 3 জনকে এটা জানার জন্য ডেকেছি যে তোমাদের স্ত্রীরা কোথায় আছে। কেঁদে কোনো লাভ নেই এখানে, বুঝেছ? সত্যি করে বলো। সারিকা, কি করছো তুমি? ছাড়ো এটা। এই দুটো কেমিক্যাল মিশে গেলে ল্যাবে ব্লাস্ট হয়ে যাবে, তুমি জানো তো এটা? হ্যাঁ স্যার, আই এম সরি স্যার। সরি স্যার। হ্যাঁ, তারপরে? স্যার, একদিনকে যখন আমি অফিসে ছিলাম আর ফিরে এসে দেখলাম আমার বউ বাচ্চাকে নিয়ে কোথাও চলে গেছে। সেদিন থেকে আমি খুঁজে যাচ্ছি স্যার, এখনো অবধি কিচ্ছুই জানতে পারলাম না। আর তুমি, তোমার ঘটনা কি? আমার ঘটনাটাও স্যার এরকমই, শুধু তফাৎ এইটুকুই, আমি জানি আমার স্ত্রী কোথায় আছে। তোমার স্ত্রী কোথায় তুমি জানো? কোথায় সে? স্যার, আমার স্ত্রী তো আমার শ্বশুরবাড়িতে আছে, আমার সাথে ঝগড়া করে ওখানে চলে গেছে, আর ওখানেই থাকে। এখন তো আমাদের একে অপরের সাথে কথাও হয় না। আর বাচ্চাটা, বাচ্চাটা কোথায়? স্যার, ও ওখানেই আছে। আর তুমি, তোমার কি বক্তব্য? স্যার, আমি তো গত 7 দিন বাইরে ছিলাম। যখন বাড়ি ফিরলাম তো দেখলাম স্ত্রী আর বাচ্চা দুজনেই নেই। অনেক জায়গায় খুঁজেছি স্যার, পুলিশেও রিপোর্ট লিখিয়েছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি স্যার। আমরা একজন মহিলার লাশ পেয়েছি, দেখো তোমরা কেউ চিনতে পারো কিনা। এসো এসো। এ তো আমার স্ত্রী মনীষা। এটা কি হয়ে গেল স্যার? কিভাবে হলো? বাচ্চা কোথায়?
নাতাশা। প্লিজ ওকে হাত লাগাবেন না প্লিজ। দেখুন, আপনার ওয়াইফের মৃত্যুতে আমরাও দুঃখিত, কিন্তু আমরা জানতে চাই যে আপনি কাউকে সন্দেহ করছেন কিনা। কে করতে পারে এই কাজটা? কারোর সঙ্গে আপনার কোনো শত্রুতা, এনার কোনো শত্রুতা? না স্যার, না আমার কোনো শত্রু ছিল না ওর। আমি যখন পুনে গিয়েছিলাম ও কত হাসি খুশি ছিল, আর আমার পুনা থেকে ফোনে কথাও হয়েছিল। আরে ওই তো আমার ছেলে গৌরব, গৌরব আমার সোনা। যা বলছিলে, কি কথা হয়েছিল তোমার সঙ্গে? হ্যাঁ, স্যার বিশেষ তো কোনো কথা হয়নি স্যার। মনীষা শুধু জিজ্ঞাসা করছিল যে তুমি পুনা থেকে কবে ফিরবে, আর আর ওর মডেলিং এর কথা বলছিল স্যার। মডেলিং এর ব্যাপারে? আগে হ্যাঁ স্যার, মনীষা বিয়ের আগে মডেলিং করত, কিন্তু বাচ্চা হওয়ার পরে ও মডেলিং কিছুদিনের জন্য বন্ধ রেখেছে। দেখুন, আমরা এর লাশ একটা মলে পেয়েছি। আপনি কি বলতে পারবেন যে ওখানে কি করতে গেছিলেন উনি? না স্যার, আমি কিছু জানি না স্যার। ও শুধু এটা বলেছিল যে কোনো ফটোগ্রাফারের সঙ্গে দেখা করতে যাবে এনকোর থিয়েটারে। এনকোর থিয়েটারে? ইশিকা, আমি এটা করতে পারবো না। আরে আমি না রে বললাম তো বাবা, যে এটা এভাবে হবেই না, এটাকে অন্যরকম ভাবে করতে হবে। তুমি এতদিন ধরে রিহার্সাল করছো আর এখনো বুঝতে পারলে না এটা কিভাবে করতে হবে? আরে ভাই তুমিও না সত্যি। কারা আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ম্যানেজার কে এখানে? আগে আমি, বলুন কি ব্যাপার? কথাটা হলো খুনের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। খুনের ব্যাপারে? আগে হ্যাঁ, গত সপ্তাহে এখানে একটা ফটোশুট হয়েছিল। কাকে দিয়েছিলেন ভাড়াতে এই থিয়েটার হলটা? আগে এক্ষুনি বলছি। স্যার 7 দিন আগে বুক করেছিল ফটোশুটের জন্য, কিন্তু শুটিং তো হয়নি, ক্যান্সেল হয়ে গেছিল। শুটিং ক্যান্সেল হয়ে গেছিল কেন? স্যার বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু মডেল আসেনি, বাকি সবাই তো ছিল, ইউনিটের লোকেরা আর ফটোগ্রাফারও। তো মডেল না আসার জন্য শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছিল নাকি? হতে পারে স্যার। ফটোগ্রাফারের নাম জানো নাকি? কে ছিল? স্যার ফটোগ্রাফারের নাম তো আমি ঠিক জানি না, কিন্তু যে এজেন্সি বুক করেছিল ওই এজেন্সির নাম হলো মুনসাইন এজেন্সি স্যার। মুনসাইন এজেন্সি? ইয়েস স্যার। ঠিক আছে, দরকার পড়লে আপনাকে ডেকে নেব। সাহেব, সাহেব, সাহেব! আওয়াজ তো উপর থেকে আসছে। গিয়ে দেখো তো, যাও। সাহেব, সাহেব দেখুন, এখানে একটা লাশ। স্যার, হ্যাঁ, এখানে একটা লাশ আছে। লাশ আছে? এই যে মিস্টার ম্যানেজার, চলো ভেতরে যাওয়ার জন্য তৈরি হও। মাথা নিচু করে কোনো লাভ নেই। জেলে? না, আমার বাড়িতে। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমি ভেতরে কেন যাবো স্যার? ওপরে একটা লাশ লুকিয়ে রেখেছো আর বলছো তোমার কিছু জানা নেই? বাহ! স্যার আমি সত্যি বলছি, ওকে আমি কোনোদিন দেখিনি স্যার। স্যার আমি জানি না ওই লাশটা কোত্থেকে এলো। আচ্ছা, দেখেছো, এ বলছে কিচ্ছু জানে না। গলায় একটা দাগ আছে, এই দেখুন। গলা টিপিয়ে খুন করা হয়েছে? অভিজিৎ, কিছু জানা গেল মেয়েটিকে? না স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর সারিকা, কিছু পাওয়া গেছে কি? স্যার ওর সারা বডিতে কালো পাউডার মাখানো আঙুলের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, কালো পাউডার মাখানো আঙ্গুলের ছাপ? তার মানে খুনি আমাদের জন্য চিহ্ন রেখে গেছে। ঠিক আছে, বডিটাকে নিচে নামিয়ে নাও।
সাবধানে সাবধানে। ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে স্যার। হ্যাঁ, সাবধানে। আস্তে করে নামো। সবাই দেখুন, আপনাদের মধ্যে কেউ ওই মেয়েটাকে চেনেন? আগে দেখেছেন এখানে? এগিয়ে এসে দেখুন, আসুন দেখুন। না স্যার। ঠিক আছে ফেডরিক, এদের প্রত্যেকের নাম আর ঠিকানা নিয়ে নাও, সবার। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে আরে, হেই, কি করছিস এখানে? দাঁড়াও। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ল্যাবে আগুন লাগাবি? হ্যাঁ, কে তুই? কে তুই? ডক্টর সারিকা, আপনি? ডক্টর সারিকা? বলো সারিকা, কেন এ সমস্ত তুমি করেছো? স্যার আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। মাঝরাতে তুমি বাড়ি থেকে এসে ল্যাবে আগুন লাগিয়ে দিয়েছো, আর তুমি বলছো যে কিছুই জানো না? এটা কিভাবে সম্ভব? স্যার স্যার আমি সত্যি বলছি, আমি জানি না। না হলে আমি নিজের ল্যাবে কেন আগুন লাগাবো? সেটা তো আমিও জানতে চাইছি, বুঝেছো? কিচ্ছু জানে না। ডক্টর সারিকা, এটা কি বুঝতে পারছেন যে আপনার এই অপরাধের কারণে আপনার জেল পর্যন্ত হতে পারে? নো, ডোন্ট লুক অ্যাট মি। আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। দেখো সারিকা, তুমি যদি জেলে যেতে না চাও তাহলে যেটা সত্যি সেটা বলে দাও। স্যার আমি একবার নয় হাজারবার একই কথা বলবো যে আমি জানি না এটা আমি কেন করেছি। স্যার আমি তো এটুকুও জানি না যে আমি এখানে কখন এসেছি আর কিভাবে এসেছি। সালুকে, যে ধরনের ও অসংলগ্ন কথাবার্তা বলছে, আমার তো কিছু গোলমাল মনে হচ্ছে। হ্যাঁ বস, আমারও তাই মনে হয়। ল্যাবে বেশ কিছুদিন ধরে মন দিয়ে কাজও করছে না। তোমার শরীর টরীর ঠিক আছে তো সারিকা? হ্যাঁ, শরীর তো ঠিক আছে। সারিকা, গত কিছুদিন ধরে তুমি ল্যাবে মন দিয়ে কাজও করছো না। কি ব্যাপার? এনি প্রবলেম? এমন কোনো ব্যাপার যা তুমি আমার কাছে গোপন করছো? হ্যাঁ স্যার, যবে থেকে আমি আমার নতুন বাড়িতে গেছি আমি কিছু শব্দ শুনতে পাই। আওয়াজ? কিরকম আওয়াজ? জানি না, প্রত্যেক রাতে আমাকে কেউ একজন নাম ধরে ডাকে। নাম ধরে ডাকে? কে? আর তুমি আমাকে আগে বলোনি কেন? এতক্ষণে তোর আমরা ওর হাত পা ভেঙে দিতে পারতাম। আমার মনে হয়েছিল হয়তো আমার মনের ভুল, আর আমি যদি আপনাদের এসব কথা বলতাম তাহলে আপনারা আমাকে নিয়ে মজা করতেন, এই জন্যই বলিনি। আরে কিন্তু সে কে? জানি না, শুধু তার গলার স্বর শুনতে পাই। কি? শুধু আওয়াজ?
তাহলে এই কথা। সারিকার ঘরটা ভালো করে চেক করো, প্রত্যেকটা জিনিস চেক করো, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা দেওয়াল চেক করো। কোনো না কোনো জায়গায় জিনিসটা লুকোনো আছে যেটা দিয়ে ওকে হিপনোটাইজ করা হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিন্তু স্যার, এই তো এই কিছুদিন আগেই আমরা এখানে জিনিসপত্রগুলো নিয়ে এলাম, তখন তো বাড়িতে কিছুই ছিল না। না ফ্রেডি স্যার, যেদিন থেকে আপনারা জিনিসপত্র এখানে শিফট করে গেছেন সেদিন থেকে কেউ নাম ধরে আমায় ডাকছে। সারিকা। ফেডরিক, অনেক বড় প্ল্যান করেছে ওরা। সারিকাকে হিপনোটাইজ করে ফরেন্সিক ল্যাবকে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। স্যার, হ্যাঁ নাতাশা। স্যার হ্যাঁ এই দেখুন। অভিজিৎ, দেখো তো একটু। এটা তো স্পিকার স্যার। গোটা বাড়িতে স্পিকার লাগিয়ে রাখা স্যার। ওহো স্যার, এইখানটায় মাইক লাগিয়ে রাখা। এইখানে সারিকা সারিকা বলে ওকে হিপনোটাইজ করে দিয়েছে কেউ। আর স্যার এটাতে ওই লোকটার আঙুলের ছাপ থাকবে নিশ্চয়ই। হ্যাঁ কিন্তু স্যার ওই লোকটা এটা এখানে লাগালো কি করে? নাতাশা, এটা সেই বলতে পারবে যে সারিকাকে এই বাড়িটা দিয়েছে, ওই এস্টেট এজেন্ট। এই দেখো, এই তো দেখছি হাওয়ায় কর্পূরের মতো উবে গেছে। স্যার এরা হয়তো আগেই জানতে পেরে গেছে যে আমরা আসতে চলেছি। স্যার, ড্রয়ারগুলো খালি। এ ব্যাপারটা তো শিওর যে দিনেশ এদের সঙ্গে মিলিয়ে রয়েছে। ডক্টর সারিকাকে হিপনোটাইজ করার পিছনে ওরও কিছু না কিছু হাত রয়েছে। বস, সারিকার ঘরে যে মাইক পাওয়া গেছে ওতে ফিঙ্গারপ্রিন্ট আছে। হয়তো সেই লোকটারই হবে যে সারিকাকে দিয়ে এই কাজটা করাতে চায়। সারিকা, ওই প্রিন্ট ম্যাচ করে দেখো। আর হ্যাঁ, এই যে আঙুলের ছাপ পাওয়া গেছে এটাও ম্যাচ করে দেখো, কুইক। হ্যাঁ স্যার। আর সালুকে এই আঙ্গুলের ছাপটা কার? বস, এগুলো যে আঙুলের ছাপ সেই আঙুলের মাথায় কিছু কেমিক্যাল লাগানো ছিল। আঙুলের উপর কেমিক্যাল? হ্যাঁ ফ্রেডি, সেই কেমিক্যাল যেটা ল্যাবে ফটো ডেভেলপ করতে লাগে না, ওই কেমিক্যাল। ওহো, তার মানে হচ্ছে খুনি কোনো ফটোগ্রাফার নাকি? অভিজিৎ, এই মনীষাও তো একজন ফটোগ্রাফারের সঙ্গে দেখা করতে গিয়েছিল থিয়েটার হলে। হ্যাঁ স্যার। স্যার দুটো কেসের নিজেদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই। দুটো কেসের নয়, 3টে কেসের। 3টে কেস? 3 নম্বর কেসটা কি? আমার কেস। এই মাইকটার উপর থেকে যে আঙুলের ছাপ পেয়েছি আমরা, ওই ফিঙ্গারপ্রিন্টস, আর এই লাশটার উপর থেকে যে আঙুলের ছাপ পেয়েছি, দুটোই ম্যাচ করে গেছে। এই দেখুন। দেখেছো সালুকে,
খুনি কত চালাক! সারিকাকে হিপনোটাইজ করে প্রমাণগুলো নষ্ট করার চেষ্টা করছিল। সবার আগে ওই ফটোগ্রাফারকে ধরতে হবে। কি নাম বলেছিল এজেন্সির যারা থিয়েটার হলে বুক করেছিল? মুন সাইন এজেন্সি। হ্যাঁ স্যার, ওই থিয়েটারটা আমরাই বুক করেছিলাম। আমাদের একটা ফটোশুট ছিল। তাহলে ক্যান্সেল কেন করলেন আপনারা? মডেলের জন্য অনেক লোকসান হয়েছে আমাদের। আরও আর একটা থিয়েটার বুক করতে হয়, আর নতুন আর একটা মডেলও বুক করতে হয়। ফটোগ্রাফার কে ছিল এখানে? সে আছে? হ্যাঁ এখনই ডেকে পাঠাও তো। হ্যাঁ, রোহিতকে ডেকে আনো। তুমি আমাকে ডাকছিলে কবিতা? হ্যাঁ রোহিত, এনারা সিআইডির লোক, আর দুটো খুনের ব্যাপারে তোমাকে কিছু প্রশ্ন করতে চান। আমি কোনো খুনের ব্যাপারে জানি না। রোহিত, এনকো থিয়েটারে তুমি গেছিলে না ফটো তুলতে? আগে হ্যাঁ। একবার এই ফটোটা দেখো। এই মহিলাটাকে চেনো তুমি? আরে এটা তো সিমরান। ওর জন্যই তো আমাদের ফটোশুটটা ক্যান্সেল হয়েছিল। আর এটা এ ছিল সঙ্গে? মনীষা। না, ও আসেনি, কিন্তু ও ফোন করেছিল, বলছিল যে দেখা করতে চায় পোর্টফোলিও বানানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। আপনাদের দুজনকে আমাদের সাথে বিউরোতে আসতে হবে। ওই লাশে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আপনাদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমরা সেটা ম্যাচ করে দেখব। আমরা আপনাকে সন্দেহ করছি। ইয়েস। আমরা জেডি থেকে এসছি। সিমরানের বাড়িটা কি এটাই? হ্যাঁ, আসুন। বলুন। অ্যাকচুয়ালি আমরা সিমরানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি কে? আমি সিমরানের রুমমেট অঞ্জলি। কিন্তু কি হয়েছে? অঞ্জলি, সিমরানের কখনো কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল? ঝগড়া তো হয়নি, কিন্তু ও জবে থেকে দুবাই থেকে এসেছে ও কেমন চিন্তিত ছিল। চিন্তিত? কেন চিন্তিত কেন লাগছিল? জানি না, কিন্তু ব্যাপার কি? সিমরান কোথায়? সিমরান মারা গেছে। কি? ডক্টর সালুকে কি ম্যাচ হচ্ছে না? না না, আমি তো ভাবছিলাম ম্যাচ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওই ডক্টর সারিকা কেমন আছেন? হ্যালো হ্যালো, এই ফটোগ্রাফার ছিল না রোহিত, হ্যাঁ। ওর ফিঙ্গারপ্রিন্টস ম্যাচই করলো না। দেখুন, আমরা এই বাড়িটা তল্লাশি নিতে চাই। অভিজিৎ, এই দেখো ভিসার কাগজপত্র সিমরানের নামে, আর এই যে শিল্পী এজেন্সির লেটার, ওনারের নামই শিল্পী। তাহলে এজেন্সিতে পাঠায় মডেলদেরকে দুবাইতে। স্যার, হ্যাঁ বিবেক? স্যার মেকআপ বক্সে এই ড্রাগস পেয়েছি স্যার। ড্রাগস? শিল্পীকে বিউরোতে ডাকতে হবে, একবার জানতে হবে যে ওখানে কি কি হয়। আমি কি করেছি এটা কি মানে? আচ্ছা, তাহলে মানেটাও আমাদেরকেই বোঝাতে হবে। মডেলস পাঠানোর সাথে ড্রাগস পাঠানোরও ব্যবসা করো তুমি? এসব কি বলছেন? আমি কিছুই বুঝছি না। সব বুঝতে পারছো তুমি? সব বোঝো, সব জানে স্যারে। আমি সত্যিই কিছু জানি না। আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন ড্রাগস দেখিনি। তাহলে এই ড্রাগসের প্যাকেট সিমরানের ব্যাগে এলো কি করে বলো? আমি জানি না। চাপ! জানো না তুমি? হ্যাঁ, সব জানো তুমি, সব জানো তুমি। সিমরানকে তুমি খুন করালে কেন? কি? কেন করিয়েছো সিমরানকে খুন? সিমরান খুন হয়ে গেছে? বন্ধ করো, বন্ধ করো, নাটক অনেক হয়েছে। কি হয় দুবাইয়ের ট্রিপে?
দুবাইয়ের ট্রিপে কি কি হয় তাড়াতাড়ি বলো। আমি সত্যি জানি না, আমার অ্যাসিস্ট্যান্ট সব জানে। এই অ্যাসিস্ট্যান্ট হঠাৎ কোথেকে এলো? হ্যাঁ, ওই তো সবাইকে দুবাইয়ে পাঠায়। কে সেই অ্যাসিস্ট্যান্ট? ললিত, ললিত নামর। ললিত কোথায় পাবো? আমি তো এটা জানি না। 4 দিন আগেও আমার কোম্পানি ছেড়ে চলে গেছে। আরে তাহলে ওর কোনো ফোন নাম্বার অ্যাড্রেস তো থাকবে তোমার কাছে। ফোন আর বাড়িতেও কোম্পানিই দিয়েছিল, যাওয়ার সময় সব ফেরত দিয়ে গেছে। তার কোনো ছবি তো হবে আপনার কাছে, নাকি এমনিই রেখে দিয়েছেন কাছে? হ্যাঁ, ফটো আছে, ফটো আছে। দেখাও ফটো আহ, তাড়াতাড়ি। স্যার এটা আমাদের আমাদের কোম্পানির পার্টির ছবি। এই ললিত। আচ্ছা, এ হলো ললিত। এর নাম ললিত? হ্যাঁ স্যার, এ তো ওখানে মুনশাইন এজেন্সিতে ছিল স্যার, ফটোগ্রাফার রোহিতের সাথে। আচ্ছা, তাহলে তো একে খুঁজে পেয়ে যাবো। আর স্যার একে দেখুন, এ দিনেশ। দিনেশ? হ্যাঁ স্যার, ডক্টর সারিকাকে ফ্ল্যাট এই তো দেখিয়েছিল, রিয়েল এস্টেট এজেন্ট। দিনেশ রিয়েল এস্টেট এজেন্ট? এ তো আমাদের প্রোডাকশনে কাজ করতো। ললিতের সাথে এও কাজ ছেড়েছে। আচ্ছা, তার মানে হলো দিনেশ আর ললিত একসঙ্গে কাজ করতো আর একসঙ্গে কাজ ছেড়েও দিয়েছে। একজন ড্রাগ সাপ্লাই করতো আর একজন 2 দিনের মধ্যে এস্টেট এজেন্ট হয়ে গেছে। স্যার, আমাদের এই মুনশাইন এজেন্সিতে গিয়ে খোঁজ করা দরকার স্যার। এই ললিতকে আমরা ওখানেই পাবো স্যার, ওর মুখ খুলে নেব আমরা। ওই আমাদের বলবে মনীষা আর সিমরনকে কেন মারলো। ললিত বাবু এখানে আরাম করছেন? আচ্ছা, এই, এই, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমায়। বলছি স্যার, সবকিছু বলছি স্যার। আমি শুধু ড্রাগস নিয়ে আসতাম মডেলদের ব্যাগে রেখে, তাও লুকিয়ে। স্যার আমরা মডেলদের দুবাই ট্রিপে পাঠাতাম, যেখানে আমার লোকেরা ওদের ব্যাগে বা ওদের মেকআপ ব্যাগে ড্রাগস রেখে দিত। আচ্ছা, এবার বলো সিমরান আর মনীষাকে কেন খুন করেছো? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি সিমরান আর মনীষাকে মারিনি স্যার, আমি ওদের খুন করিনি স্যার। হ্যাঁ স্যার, আমার শুধু এইটুকুই দোষ ছিল স্যার, কি আমি সিমরানের ডেড বডি লুকাতে ওদের সাহায্য করেছিলাম। তাহলে সে কে যে ওদের দুজনকে খুন করেছে? বলো। স্যার, বলছি স্যার, নামটা বলছি স্যার। আরে আরে, আপনারা কারা? কোথায় চলে যাচ্ছেন আপনারা? আরে দেখছেন না ভেতরে কাজ চলছে? আর একটা। ইয়েস, নাইস। হোয়াট ইজ দিস? এটা কি পাগলামো হচ্ছে? আপনাদের ভিতরে কে আসতে দিল? আমিও মডেলিং করব। আমরা পাঠিয়েছি একে। মডেলিং এর আড়ালে ড্রাগের বিজনেস। খুব উন্নতি করে ফেলেছেন আপনি, দেখছি তো। হ্যাঁ, আমি ললিত আর দিনেশ মডেলদের বাইরে পাঠাতাম। ওখানে আমাদের একটা লোক ছিল যে চুপি চুপি ওদের ব্যাগের মধ্যে ড্রাগ ভরে দিত, আর ওরা এখানে আসার পর আমরা ওই ড্রাগ বের করে এখানে সাপ্লাই করে দিতাম। তাহলে সিমরানকে কেন মেরেছো? কারণ কারণ সিমরান আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছিল। একদিন আমি আর ললিত থিয়েটারে ছিলাম। আচ্ছা ললিত, একটা কথা বলো, যে এই শিল্পী সেকেন্ড টাইম দুবাই যাওয়ার জন্য রাজি হলো কিনা? যাবে তো ম্যাম, হতে পারে পরের সপ্তাহে যাবে, কিন্তু আপনি কোনো টেনশন নেবেন না, আমি দুবাইতে আমার সব লোকেদের সেট করে রেখেছি। তোমরা সবাই ধরা পড়বে। তুমি কে? ললিত ভালোভাবে জানে যে আমি কে। ম্যাডাম, এ সিমরান। আমি সেই মেয়ে যে সবে দুবাই থেকে ফিরেছে, যাকে আপনারা দুবাইয়ে পাঠিয়েছিলেন। তুমি আমার ভ্যানিটিতে ড্রাগস রেখে একদম ভালো করনি। আমি পুলিশের কাছে যাচ্ছি, সব সত্যি কথা বলে দেব। সিমরান দেখো,
পুলিশের কাছে তো তুমি তখন যাবে না যখন আমি যেতে দেব। ম্যাম, ম্যাডাম আপনি এটা কি করছেন? ম্যাডাম, ম্যাম, ম্যাম, ছেড়ে দিন ম্যাম ওকে। ও মাই গড, ম্যাম, এ তো মরে গেছে। এবার কি হবে? কিচ্ছু হবে না। তুমি তুমি ওকে বাদ দিয়ে আমাকে সাহায্য করো। আর মনীষা, মনীষা কি ক্ষতি করেছিল তোমার? কেন ওকে মেরেছিলে? ও ও আমাকে ব্ল্যাকমেল করছিল। তার মানে? সেদিন যখন আমি আর ললিত সিমরানের লাশটাকে সরিয়ে ফেলার জন্য ওকে বাঁধছিলাম, তখন জানি না কোত্থেকে ও ওখানে এসে পড়ে আর সব দেখে ফেলে। তারপর কি হলো? ও 1 কোটি টাকা চাই আর বলে যদি আমরা না দিই তো পুলিশকে বলে দেবে। তাহলে তুমি দিয়েছিলে টাকা? হ্যাঁ, 2-3 বার তো 5 লাখ করে দিয়েছি। তারপর আমি একটা প্ল্যান করি। কিরকম প্ল্যান? আমরা ওকে টাকা দেওয়ার ওছিলায় মলে ডাকি আর ওখানে ওকে ইলেকট্রিক শক দিয়ে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিই আর বাচ্চাটাকে পার্কিং এ ফেলে রেখে চলে যাই। তুমি খুন করেছো, একটা ছোট্ট শিশুর কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়েছো, তার উপরে ওই বাচ্চাটাকেও তুমি বিপদের মুখে ফেলে দিয়েছো। তোমার যে শাস্তিটাই হোক সেটা কম হয়ে যাবে।